আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 2 পুলিশ বরখাস্ত। কিশোরগঞ্জের এসপি ও ইমিগ্রেশনের অ্যাডিশনাল এসপি প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। জনগণের বিরুদ্ধে যায় এমন কাজ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের। গণহত্যার বিচার হলে জালিমরা দেশে ফিরতে পারবে না, শফিকুর রহমান। নজরদারির সময় ভারতের 25টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। বেশ কয়েকটি রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি নয়াদিল্লির। ভারত পাকিস্তান যুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হলে আক্রান্ত হবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া। দুদেশের কাউকেই সমর্থন না দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এবং ভারত পাকিস্তান সংঘাতে সন্ত্রাসবাদের অভিযোগে নিরপেক্ষ তদন্ত চায় চীন। সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে বেইজিং, চীনা রাষ্ট্রদূত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কিশোরগঞ্জের পুলিশ সুপার ও ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে কিশোরগঞ্জ সদর থানার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও এসবির এক কর্মকর্তাকে। একই সাথে অতিরিক্ত আইজি প্রশাসনকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা দিনাজপুরে এক অনুষ্ঠানে আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে না পারলে পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। এদিকে 48 ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে সারা দেশে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদ। দিনাজপুর প্রতিনিধি সৈয়দ আলী আহসানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আদ্দিন সজীব। দিনভর আলোচনার কেন্দ্রে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কিভাবে তিনি দেশ ত্যাগ করলেন, কে বা কারা সহযোগিতা করছে তা স্পষ্ট না হলেও এর দায় অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপাচ্ছেন অনেকেই। দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় দেশ ছেড়ে পালিয়েছেন। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের 9 মাস পর হত্যা মামলার আসামি আব্দুল হামিদ বুধবার রাত 3টা 5 মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককে যান। এ খবর ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া জানান জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ এবং আদালতে আসামিদের জামিন দেয়া হচ্ছে। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। এই যখন পরিস্থিতি, তখন এই সরকার আওয়ামী লীগের কি বিচার করবে আর কি বা সংস্কার হবে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। আব্দুল হামিদ সহ ফেসিবাদের দোসরদের সেফ এক্সিট দেয়াই উপদেষ্টাদের প্রশ্নবিদ্ধ ভূমিকায় বিক্ষোভ করেন কোন সংগঠন। আমরা ইতিপূর্বে দেখেছি ওবায়দুল কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের ডামি এমপিরা পালিয়েছে এবং যারা পালিয়েছে প্রত্যেকে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায়। আমরা দাবি করছি আগামী 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। দিনাজপুরের বিরলে ধান কাটার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এটা তো এই ঘটনাটা ঘটছে, এটা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনবে। আর যদি না হয় স্যার এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাব। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত পাকিস্তান যুদ্ধে ভয়ের কোনো কারণ নেই, সম্পূর্ণ নিরাপদ রয়েছে বাংলাদেশের সীমান্ত। এখানে কোনো ভীতির কোনো কারণ নেই, আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। আদ্দিন সজীব, এটিএন বাংলা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে প্রয়োজনে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সন্ধ্যায় দিনাজপুর থেকে ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরের সামনে তার গাড়িবহর আটকে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের বিষয়ে উপদেষ্টার কাছে ক্ষোভ জানান তারা। পরে এ ব্যাপারে নেওয়া পদক্ষেপের বিষয়ে ছাত্রদের জানান জাহাঙ্গীর আলম। যে জিনিসটা ঘটছে এটা আমার অগোচরে ঘটছে, এই জন্য আমি এটার সাথে যারা যারা জড়িত তাদের আমি অলরেডি সাসপেন্ড করার অর্ডার দিয়ে দিছি এবং আমি একটা হাই পাওয়ার কমিটি করে দিছি এটা ইনভেস্টিগেশন করার জন্য। আমার কথা শেষ করি, এটার সাথে যারা জড়িত তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না।
থ্যাংক ইউ। তাদের কোনো অবস্থা ছাড়তে হবে। উনি তো স্যার বর্ডার থেকে পালায় যান। ওনারে বর্ডার দরকার দেওয়া হলে ওনারা ইন্টারপোল দিয়ে আবার ধরে আনবে। এটার মধ্যে স্যার এইটার ক্ষেত্রে আমি তো বললাম ভাই, যারা এটার সাথে জড়িত তাদের শাস্তির আওতায় অবশ্যই আনা হবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইওর পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চতুর্থ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। ফাউন্ডেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। এখন এ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন স্নিগ্ধ। শহীদ পরিবারের ব্যাংক ঋণ মওকুফের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শহীদ পরিবারের সন্তান পিতামাতার সুচিকিৎসার জন্য হসপিটালগুলোতে যাতে চিকিৎসার জন্য সহযোগিতা পায় সেটির আমরা ব্যবস্থা করব। শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের ফ্ল্যাট নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে। শহীদ ও আহত পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এগুলো হলো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। জনগণের বিরুদ্ধে যায় এমন কাজ না করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনকল্যাণে কাজ করার জন্য ভোটের তাগাদা দিচ্ছে বিএনপি। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মনির হোসেন তপুর রিপোর্ট। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপি ভাইস চেয়ারম্যান এজে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএনপি মহাসচিব বলেন, যারা দেশের ভালো চায় না তারাই বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে। অনেকে বলার চেষ্টা করেন বিএনপি শুধু নির্বাচন চায়, সংস্কার চায় না। তারপর আবার এটা বলেন বিএনপি শুধু ক্ষমতা চায়। আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে বিএনপি তো ক্ষমতা চাই, কারণ আমরা তো ক্ষমতার জন্যই রাজনীতি করি। নির্বাচন চাই যে আমরা এমন একটা জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট করতে চাই, একটা সরকার করতে চাই যারা জনগণের সমস্যাগুলোর সমাধান করবে, এবং এটাই ডেমোক্রেসি। সংস্কার কোনটা হতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা তো চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে? এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি। সেক্রেটারিয়েটে আমলারা 90% আপনার ফ্যাসিবাদের দোষর। মির্জা ফখরুল আরো বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, তাই সংস্কারের কথা বলে অনির্বাচিত সরকার অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া যাবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। সেই করিডোর দেবেন, কারোর সঙ্গে আলাপই করছেন না, কোন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছেন না। আপনি একটা করিডোর দিয়ে দিচ্ছেন আরাকানে, যে আরাকান আর্মি কোনো গভর্নমেন্টই নেই। এ সময় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার স্বার্থে আওয়ামী লীগ সরকারের দোসর বিচারকদের অপসারণ দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যে তালিকাটা আমাদের কাছে আছে তাতে 30 জনের মতো ফ্যাসিস্টদের দোসর এখনো বসে আছে, যারা অনেকেই ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল এবং যারা প্রত্যক্ষভাবে জাজমেন্টের মধ্য দিয়ে হাইকোর্টে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কর্মসূচি বাস্তবায়ন করেছে। সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, আইনের জগতে কিভাবে যুদ্ধ করতে হয় তা জানতেন এজে মোহাম্মদ আলী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আন্দোলনের বিচার হলে ভবিষ্যতে জালিমরা আর দেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় আমিরে জামায়াত বলেন, তারা যেভাবে অত্যাচারের শিকার হয়েছেন অন্য কোনো দল তা হয়নি। জামায়াতের নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে, বিনা অপরাধে জেল খাটানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আমাদের উপরে হাজার জাতের জুলুম করা হয়েছে, যেটা অন্য কোনো দলের উপরে না। সবার লোক মারা গেছে, কিন্তু আমাদের লোককে দফায় দফায় ফাঁসি দেওয়া হয়েছে। জেলের ভিতরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে খুন করা হয়েছে। সর্বশেষ খুনের শিকার হয়েছেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ। 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে,
কাতরাচ্ছে, অন্ধ হয়ে, প্যারালাইজড হয়ে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। আগামী 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি চলবে। 1 কোটিরও বেশি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একদলীয় দুঃশাসন কায়েম রাখতে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করেছে। এবার আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহের মাধ্যমে দল পুনর্গঠন করবে বিএনপি। দলের এই মুখপাত্র জানান, জাতীয়তাবাদে বিশ্বাসী সমাজের সকল ক্ষেত্রের মানুষ বিএনপির সদস্য হতে পারবেন। টার্গেট করছি প্রায় 1 কোটির অধিক আমরা এবারে প্রাইমারি মেম্বার অর্থাৎ প্রাথমিক সদস্য সংগ্রহ আমরা করব ইনশাল্লাহ। যাচাই বাছাই তো নিশ্চয়ই থাকতে হবে, কারণ কোনো দোসররা এলাকায় সন্ত্রাসী করেছে, জমি দখল করেছে, টাকা পাচার করেছে, তারা তো নানাভাবেই ঢুকে পড়ার চেষ্টা করবে। সেটাকে যাতে খুব শক্তভাবে তাদেরকে এড়িয়ে যেয়ে একবার ফ্রেশ মানুষ সমাজের যাদের সুনাম আছে, এলাকার মধ্যে সবাই যাদেরকে ভদ্রলোক বলে জানে, এরা যাতে আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায়, আমরা সেটাই টার্গেট করব। ভারত পাকিস্তান প্রসঙ্গ। পাকিস্তানের লাহোর সহ বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালিয়েছে ভারত। বেশিরভাগ ড্রোন ভূপাতিত করার দাবি করে পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, এ হামলায় একজন বেসামরিক মানুষ নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নয়াদিল্লি বলছে, ভারতের বিভিন্ন শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা ভেস্তে দিতেই এই হামলা চালানো হয়। এতে পাকিস্তানের বেশ কয়েকটি রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি তাদের। এছাড়া ভারতের বিভিন্ন শহর লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসেরও দাবি করে নয়াদিল্লি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। বিশ্ব নেতাদের আহ্বান অনুরোধের পরেও শান্ত হচ্ছে না পাক ভারত যুদ্ধ পরিস্থিতি, বরং ভারতের অপারেশন সিঁদুর দ্বিতীয় ধাপে গড়িয়েছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা দপ্তর। যদিও বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছা নেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এমন বক্তব্যের পরেও ড্রোন হামলা চালিয়েছে দিল্লি। তাদের দাবি, ভারতের জম্মু কাশ্মীর, পাঞ্জাব, গুজরাট সহ 15টি শহরে হামলা চালানোর পরিকল্পনা ছিল ইসলামাবাদের, আর তাই ভোর রাতে ড্রোন অভিযান চালিয়ে লাহোর সহ বিভিন্ন অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার সিস্টেম ধ্বংস করেছে ভারত। এছাড়া পাকিস্তানের ছোড়া মিসাইল ধ্বংসের কথাও জানায় দেশটির সামরিক বাহিনী। যদিও ভারতের এই ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। জানায়, রাতে 25টি হ্যারপ ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে লাহোরের কাছে একটি ড্রোন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে, এতে 4 সেনা আহত হন। এছাড়া পাঞ্জাবের ড্রোন হামলায় এক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সংবাদ সম্মেলনে ভূপাতিত ড্রোনগুলোর ছবিও দেখানো হয়। দাবি করা হয়, এসব ড্রোন ইসরায়েলের তৈরি। এদিকে ভারতের হামলায় পাকিস্তানের নিহতের সংখ্যা শতাধিক বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জানান, ভারতের এই অপারেশন চলমান, একই সাথে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির কথাও জানান তিনি। তবে উত্তেজনা কমাতে এখনো দুদেশের শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ রাখছেন বিশ্ব নেতারা। জাহিদুল আলম, এটিএন বাংলা। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলেও বাংলাদেশেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাধাগ্রস্ত হবে আমদানি রপ্তানি, ঝুঁকি বাড়বে দেশ দুটির আকাশসীমা ব্যবহারেও। এমনকি ভারত পাকিস্তান যুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করলে আক্রান্ত হবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশ। এ অবস্থায় দুদেশের কাউকেই সরাসরি সমর্থন না করার পরামর্শ তাদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দুই পরাশক্তি ভারত পাকিস্তানের উত্তেজনা আতঙ্ক ছড়াচ্ছে দক্ষিণ এশিয়া জুড়ে। India has once again endangered the peace not only in South Asia but in the region. চিন্তার ভাঁজ বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর। কি হবে, কি হতে যাচ্ছে, এমন আলোচনা
দেশ জুড়ে। বিশ্লেষকরা বলছেন এখনই বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা কম, তবে দুদেশের সীমান্তে গোলাগুলি চলতে থাকলে যুদ্ধে জড়িয়ে যেতে পারে দেশ দুটি, যার নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশেও। ন্যাশনাল পলিটিক্সকে এক ধরনের বেনিফিট নেওয়ার জন্য এই বর্তমান নরেন্দ্র মোদী সরকারের একটা এজেন্ডা থাকতে পারে। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের অবশ্যই ক্ষতির সম্ভাবনা আছে। এখানে ইনভেস্টমেন্টের যে স্কোপগুলো আছে সেগুলো মানুষ এগোবে না। সোশ্যাল আনরেস্ট বাড়ার চান্স আছে। সোশ্যাল আনরেস্ট আমাদের তো এখনও রিলিজিয়াসিটি প্রচণ্ডভাবে কাজ করে মানুষের তৃণমূল পর্যায়ে অ্যাটলিস্ট, আর রাজনীতিবিদদের মধ্যে। ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থার মধ্যেই আশঙ্কা তৈরি হয়েছে পারমাণবিক হামলা নিয়ে, কারণ দুদেশে আছে ৩৪২টির মতো পারমাণবিক অস্ত্র। এখনই সে অবস্থার সৃষ্টি হয়নি বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম। তবে পাকিস্তান বড় আকারে আক্রান্ত হলে সেই সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না, আর এটি হলে বিপর্যয় নেমে আসবে দক্ষিণ এশিয়ায়। ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তি আছে, পরমাণু অস্ত্র ব্যবহার যাতে না করে দুই দেশ, যে কোনো পরিস্থিতিতে হোক না কেন। এই চুক্তি তারা কিন্তু আগে প্রচুর উত্তেজনা দুই দেশের মধ্যে আমরা দেখেছি, কিন্তু তারপরে কিন্তু পারমাণবিক যে ব্যবহার এটা কিন্তু কেউ কখনো চিন্তা করে নাই বা তারা বলেও নাই। পারমাণবিক অস্ত্র ব্যবহার করা এখানে আফগানিস্তানের এটা প্রভাব ফেলবে, আমাদের উপর প্রভাব ফেলবে, পাকিস্তানের উপর প্রভাব ফেলবে, ভারতের উপর প্রভাব ফেলবে। সো এটা তো সুদূর প্রসারী প্রভাব। এই প্রভাব থেকে এটা খালি একটা যে সরাসরি মানুষ মারা যাবে তা না, এটা কিন্তু অনেকে কিন্তু সাইকোলজিস্ট ট্রমাটাইজড হবে, অর্থনৈতিকভাবে অনেক এই জায়গা অনেক সব ব্যবহার করতে পারবে না। তারা বলছেন ভারত পাকিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত বাংলাদেশের, তবে কারো পক্ষ নেওয়া ঠিক হবে না। বাংলাদেশ রাষ্ট্র সেখানে মেডিয়েটরের কাজ করা উচিত, সেখানে ফুয়েলিং না দিয়ে বরং কোনো পার্টিকে সমর্থন না দিয়ে ছোট রাষ্ট্রের যে ক্যাপাসিটি তার মধ্য দিয়ে শাটল ডিপ্লোমেসির জায়গায় কাজ করতে পারে। তাদের যে ইস্যুগুলি আছে, যে কাশ্মীরের অমীমাংসিত ইস্যুগুলো, এগুলো তারা এখন কিভাবে একজন মধ্যস্থতার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে পারে। कर्नल सोफिया कुरैशी। উত্তেজনা নিরসনে জাতিসংঘ কিংবা প্রভাবশালী দেশগুলো ভূমিকা রাখতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ভারত পাকিস্তান সংঘাতের সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় চীন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিসের সেমিনারে তিনি এসব কথা জানান। চীন সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশের বিরোধিতা করে ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। রিপোর্ট করছেন সৈয়দ রিয়াজ। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 5 দশক উপলক্ষে রাজধানীর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে ভারত পাকিস্তানের সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। বলেন, শান্তি প্রতিষ্ঠায় দুদেশকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ভারতের সন্ত্রাসবাদের অভিযোগ নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। এছাড়া ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে দুই দেশকেই বিরত থাকতে হবে। তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত চীন, তবে এ বিষয়ে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান ইয়াং ওয়েন। রোহিঙ্গা সংকট সমাধান ও মিয়ানমারে মানবিক করিডোর নিয়েও কথা বলেন চীনা রাষ্ট্রদূত। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে। মিয়ানমারে মানবিক করিডোর ইস্যুতে চীন জড়িত নয়, এটা বাংলাদেশের বিষয়। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করে না। সেমিনারে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধান একটি জটিল বিষয়, তবে প্রত্যাবর্ষণ পরবর্তী বন্দোবস্ত নিয়ে এখনই ভাবতে হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বিদেশি বিনিয়োগ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সকালে লালদিয়া চর বে টার্মিনাল প্রকল্প ও চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন সব সরকারের প্রথম এজেন্ডা হওয়া উচিত।
চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের বন্দরে রূপান্তরের এখনই সময়। এছাড়া বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি বানানোর পাশাপাশি চট্টগ্রাম বন্দরকে বাণিজ্যিক হাব বানাতে মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। সেজন্য বন্দরের সক্ষমতা বাড়িয়ে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আবাসন নিয়ে কাজ করা জরুরি বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বাহী চেয়ারম্যান। সকালে বে টার্মিনাল, লালদিয়াচর ও বন্দরের এনসিটি টার্মিনাল পরিদর্শন শেষে তিনি বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য। শুধু লালদিয়াচর নির্মাণ হয়ে গেলে বিদেশি বিনিয়োগ আসবে অতিরিক্ত 600 থেকে 800 মিলিয়ন ডলার। প্রতি বছরই আমাদের 400, 500, 600, 700 মিলিয়নের বেশি আসে না। তো এই একটা প্রজেক্টে যদি আমাদের 800 মিলিয়ন ডলারের এফডিআই আসে এবং এপিএম এর মতো একটা ভালো কোম্পানি থেকে, সেটা আমাদের দেশের ইকোনমির জন্য এবং ওভারঅল আমাদের ফাইন্যান্সিয়াল হেলথের জন্য ইজ ভেরি ভেরি ক্রুশাল। বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের প্রশ্নে বিডা চেয়ারম্যান বলেন, সারা বিশ্বে বিখ্যাত যেসব প্রতিষ্ঠান বন্দর পরিচালনা করছে তাদের নিয়ে আসা হচ্ছে বাংলাদেশে। এর মাধ্যমে বন্দরের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার সম্ভব। যে আমাদের লং টার্ম ভিশন বা অ্যাম্বিশনের সাথে এটা অ্যালাইন্ড। অ্যাট দ্য সেম টাইম এই কোম্পানিটা গ্লোবালি খুবই ওয়েল রেপুটেড, তাদের অপারেশনাল এক্সপিরিয়েন্সও খুব ভালো। তারা ওই নলেজটা নিয়ে আসবে, তারা গ্রিন পোর্টের কনসেপ্ট নিয়ে আসবে বাংলাদেশে। সো এই কারণে আমরা আর কি এই প্রজেক্টটাকে খুবই সিরিয়াসলি, খুবই ডেডিকেটেডলি ট্র্যাক করার চেষ্টা করছি। এ নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যারা বিদেশি কোম্পানি, যারা আমরা আশা করছি যে ওরা বিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করবে ওইখানে, তারা গুডস এনে ওইখানে তৈরি করে সেটা গুডস আবার বিদেশে রপ্তানি হয়ে যাবে। প্রকল্প পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও বন্দর চেয়ারম্যান সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। দুদকের তলবে রাজি না হওয়ায় ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন। এদিকে শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে এবার ঘুষ সংক্রান্ত এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার তদন্তে আসামি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য আগামী 14 মে সকাল 10টায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে। দুদকের এই সংক্রান্ত নোটিশে এসব তথ্য জানানো হয়। 2001 সালে রমনা বটমূলে চাঞ্চল্যকর বোমা হামলার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা বহাল থাকবে কিনা সে বিষয়ে 13 মে চূড়ান্ত রায় দেবে হাইকোর্ট। সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত বেঞ্চে রায় পড়া শুরু হয়। শুরুতে আদালত জানান, রায় ঘোষণা শেষ হবে আগামী মঙ্গলবার। সেদিনই জানা যাবে দণ্ডিতদের সাজা বহাল থাকবে কিনা। 2014 সালের 23 জুন ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই মামলায় হরকাতুল জিহাদ হুজির শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, মাওলানা তাজউদ্দিন সহ 8 জনকে মৃত্যুদণ্ড এবং আরো 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। একই সাথে ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদনের মামলার শুনানি শুরু হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় ঘোষণার জন্য 27 মে দিন ঠিক করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই দিন ঠিক করেন। সকাল 10টার দিকে দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়। আজহারের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। এ সময় জামায়াতের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা আদালতে উপস্থিত ছিলেন। এর আগে 7 মে আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়। যদি আমাদের আপিলের ডিভিশন জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেন, তাহলে জুডিশিয়াল কিলিং এর যে নমুনা এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল, এই কলঙ্ক থেকে আমাদের বিচার বিভাগ আংশিক হলেও মুক্ত হবেন। এবং আমরা এক্সপেক্ট করি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করবে। মূল্যস্ফীতি 4 থেকে 5% নামিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি যা বলেন, টাকা ছাপালে মূল্যস্ফীতি কমবে না। তার আশা, সঠিক পরিকল্পনায় মূল্যস্ফীতি ধীরে ধীরে আরো কমে আসবে। বাংলা একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে 4 দিনব্যাপী এসএমই নারী উদ্যোক্তা সমাবেশে তিনি বলেন, ঋণ বিতরণের ক্ষেত্রে সচেতন হতে হবে। এজন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ফিনান্সিয়াল সিস্টেম করার কথাও জানান গভর্নর। এ সময় নারীদের ঋণ সুবিধা বাড়ানোর প্রয়োজন বলেও মনে করেন তিনি।
আমরা যদি একদিকে টাকা ছাপাই আরেকদিকে বলি যে ইনফ্লেশন কমবে, তা তো হবে না। আমাকে উই হ্যাভ টু মেক এ হার্ড চয়েস, অ্যান্ড সেই জায়গাটাতে আমরা কাজ করছি। একটু সময় লাগছে, কিন্তু আস্তে আস্তে কমে আসবে। কমছে। ইনফ্লেশন আমাদের ছিল, ফুড ইনফ্লেশন ছিল 14.5, হয়েছে 8.5। আমরা যদি চেষ্টা করি কনসিস্টেন্সি রাখি পলিসিতে, 5%, 4% ইনফ্লেশন নামিয়ে নেওয়া, নাথিং ইম্পসিবল। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ ফ্যাসিবাদের দোসরদের সেফ এক্সিট দেয়ায় উপদেষ্টাদের জবাবদিহি চেয়ে বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবি জানায় শিক্ষার্থীরা। সেই সাথে অন্তর্বর্তী সরকার সহ সকল রাজনৈতিক দলকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে এক থাকার আহ্বান জানান তারা। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। উন্নয়ন খাতে বিদেশি সহায়তা কমে যাওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে দাতাদের উৎসাহে ঘাটতি, মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া, আন্তর্জাতিক সংকট পরিবর্তনের কারণে এই সংকট তৈরি হয়েছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক কল্যাণ নিশ্চিতে টেকসই পদ্ধতি ও বিকল্প অর্থায়নের পথ খুঁজে বের করা জরুরি বলে জানান তারা। রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে অ্যাকশন এইড বাংলাদেশ আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। এতে সিপিডির গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম জানান, ভবিষ্যতে আরও আর্থিক সহায়তা কমাবে যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ। পারস্য উপসাগরের নাম বদলাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে সৌদি আরব সফরের সময় এই পরিকল্পনা ঘোষণা করবেন তিনি। যুক্তরাষ্ট্র এখন থেকে পারস্য উপসাগরকে আরব উপসাগর হিসেবে উল্লেখ করবে বলে জানান ট্রাম্প। তার এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, পারস্য উপসাগরের নাম পরিবর্তনের পরিকল্পনা ইরান ও এর জনগণের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাবের ইঙ্গিত। মার্কিন সংবাদ মাধ্যম এপি জানায়, দীর্ঘদিন ধরে আরব দেশগুলো ইরানের দক্ষিণের গুরুত্বপূর্ণ এই জলভাগের ভৌগোলিক নাম পরিবর্তনের জন্য চেষ্টা করে আসছে। 16 শতক থেকে পারস্য উপসাগর নাম ধরে রেখেছে ইরান। গত জানুয়ারিতে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখেন ডোনাল্ড ট্রাম্প। শুরুতেই খেলার খবর। বাংলাদেশ এমার্জিং নারী ক্রিকেট দলকে 2 উইকেটে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা এমার্জিং নারী ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। এক পর্যায়ে 45 রানে 6 উইকেট হারিয়ে 100-র নিচে অল আউটের সংখ্যায় পড়ে তারা। তবে 7ম উইকেটে 81 রানের জুটি গড়ে সেই সংখ্যা কাটিয়ে দেন শারমিন সুলতানা এবং ফারজানা ইয়াসমিন। 59 রান করেন শারমিন, 44 রান আসে ফারজানার ব্যাটে। তাতে 151 রানের পুঁজি পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। জবাবে 97 রানের প্রতিপক্ষের 7 ব্যাটারকে ফিরিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করেন স্বাগতিক বোলাররা। তবে গান্ধী পাপামার 52 আর শেষ দিকে এলিজ মারি মার্কসের অপরাজিত 31 রানে 4 বল হাতে রেখে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা এমার্জিং নারী ক্রিকেট দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 2 পুলিশ বরখাস্ত, কিশোরগঞ্জের এসপি ও ইমিগ্রেশনের অ্যাডিশনাল এসপি প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। জনগণের বিরুদ্ধে যায় এমন কাজ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের। গণহত্যার বিচার হলে জালিমরা দেশে ফিরতে পারবে না, শফিকুর রহমান। নজরদারির সময় ভারতের 25টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের। বেশ কয়েকটি রাডার ও আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা ধ্বংসের দাবি নয়াদিল্লির। ভারত পাকিস্তান যুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হলে আক্রান্ত হবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া। দুদেশের কাউকেই সমর্থন না করার পরামর্শ বিশ্লেষকদের। এবং ভারত পাকিস্তান সংঘাতে সন্ত্রাসবাদের অভিযোগে নিরপেক্ষ তদন্ত চায় চীন। সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে বেইজিং, চীনা রাষ্ট্রদূত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি।
এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।